শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নূরের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে, তবে 48 ঘন্টার আগে আশঙ্কামুক্ত বলা যাবে না। গতরাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন নূর সহ বেশ কয়েকজন। সংঘর্ষের জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে দলটি। সেই সাথে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এদিকে নুরুল হক নূরসহ দলের নেতাকর্মীদের উপর গতকালের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। রাতে চট্টগ্রাম নগরীর 16 শহর 2 নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ শহরের চাষারাই গোলচত্বরের সামনে সড়কে আগুন জ্বালিয়ে ও অবরোধ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা। এর আগে শহীদ মিনার এলাকা থেকে মশাল মিছিল বের করে তারা। ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মুক্ত মঞ্চ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। একই দাবিতে নোয়াখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। পটুয়াখালীতে হামলার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বেড়ে যায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। ফলে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এদিকে গতরাতে জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। গতরাত 11:30টায় রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতাকর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার সঙ্গে জড়িত কারা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সকালে পঞ্চম দিনের প্রচারণা শুরু করেন তারা। প্রার্থীরা মনে করছেন, মাত্র 8টি বুথে বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর ভোট গ্রহণ চ্যালেঞ্জিং হবে। তাই বুথ সংখ্যা বাড়ানোর দাবি তাদের। কেউ কেউ নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা ও ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের প্রার্থীদের অপপ্রচারের অভিযোগ করছেন। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, 7 সেপ্টেম্বর শেষ হবে প্রচারণা। আগামী সংসদ নির্বাচনের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পদে দায়িত্ব পালনের লক্ষ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে 6ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে 9ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন উপজেলা থানা বা সমমান অফিসার অ্যাসোসিয়েশন। দাবি আদায়ে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের নেতাদের অভিযোগ, অতীতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু তারপরও সব অনিয়মের দায় এসে পড়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপরে। তাদের অভিযোগ, 15 থেকে 20 বছর একই পদে কর্মরত, অথচ অন্যান্য ক্যাডারে কয়েক ধাপ পদোন্নতি পেয়ে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ অবস্থায় অবসানে ইলেকটোরাল সার্ভিস গঠনের দাবি জানান কর্মকর্তারা। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে 4
4টি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 25 জন। এ ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরে এলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারের ওপরে উঠে যায়। এতে আহত হন 5 জন। পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছন থেকে আরও 3টি বাস ধাক্কা দেয়। এতে আহত হয় আরও 20 জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে মুখ থুবড়ে পড়ে আম রপ্তানি। এতে লোকসানে পড়েছেন চাষিরা। আর বিদেশে আম রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান বলছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম চাষী ও তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম চলতি বছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় 1 বিঘা জমিতে চাষ করেছেন গৌরমতি জাতের আম। স্বপ্ন দেখছিলেন রপ্তানির, কিন্তু পাঠাতে না পারায় মুখ থুবড়ে পড়েছে সেই স্বপ্ন। এবছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমি 1 বিঘা গৌরমতি আম চাষ করেছি। তবে এখানে যে পরিমাণ টাকা আমি ব্যয় করেছি, এই আম যদি আমি রপ্তানি করতে না পারি তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হব। কামরুলের মতো একই আশঙ্কায় দিন কাটছে জেলার অন্যান্য চাষিদের। বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও কাঙ্ক্ষিত রপ্তানি না হয় চাষিরা বড় ধরনের লোকসান গুনছেন। তাদের অভিযোগ, কৃষি বিভাগ যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। রপ্তানিযোগ্য আম তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি সাধারণ আমের সাথে কষ্ট বেশি, খরচ বেশি। ওই আমটা যদি আবার স্থানীয় বাজারে বিক্রি করি তো আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। সরকারের দিক থেকে যতখানি এগিয়ে আসা উচিত ছিল সেইভাবে কিন্তু এগিয়ে আসেনি। এদিকে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টরা জানান, বিদেশে আম রপ্তানি বাড়াতে এবং প্রক্রিয়া সহজ করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে, আমরা সেটা বলছি, যদি আম কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি প্রসেসিং সেন্টার করা যায়, ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট করা যায়, সেই জায়গাগুলোতে হয়তো কৃষকের জন্য কিছুটা সুবিধা হবে। জাপানের রিকোয়ারমেন্ট হলো ভিএসটি অলরেডি আপনার গাবতলীতে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছেন। আমার আমেরিকা এবং অস্ট্রেলিয়ার রিকোয়ারমেন্ট গামা রেডিয়েশন দিয়ে আমটাকে ট্রিটেড করে পাঠানো। এই জন্য সরকার একটা প্ল্যান আছে পূর্বাচলে এই ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করার জন্য। সেই কাজগুলো চলমান আছে। রাজশাহীতে সরকার একটা প্যাকিং হাউস তৈরি করার একটা পরিকল্পনা আছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে 237 জন আম চাষি রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 6000 মেট্রিক টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত রপ্তানি হয়েছে 154 মেট্রিক টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। শুক্রবার দেয়া এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতি ও বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আদালত বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়, তাই এটি আইনের পরিপন্থী ও অবৈধ। তবে আদালতের এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না। প্রশাসন চাইলে মামলাটি সুপ্রিম কোর্টে নেয়ার জন্য আবেদন করতে পারবে। এদিকে আপিল আদালতের রায়ের তীব্র সমালোচনা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরও 80 প্যালেস্টাইনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এতে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বাগত জানিয়েছে ইসরায়েল। শান্তি প্রচেষ্টা নস্যাৎ এবং প্যালেস্টাইনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ায় প্যালেস্টাইনের ওই নেতাদের দোষারোপ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র আব্বাস ও অন্যান্য কর্মকর্তাদের ভিসায় নিষেধাজ্ঞা দিল যখন সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় আন্তর্জাতিক প্রচেষ্টায় ফ্রান্স নেতৃত্ব দিচ্ছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 67 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।